যতীন, কতগুলো মাছ কাটা হলো রে? দা খেয়েছিলি না? তাই না, দা নেই। মাছ একবার ভরে দিচ্ছি। সকাল সকাল চলে এসেছি আমাদের এই বাঁশ বাগানে, এখানে বাঁশ কাটতে এসেছি। আপনারা তো জানেন যে আমি ওখানে যে হাঁসের ফার্মটা করব, তার জন্য প্রচুর বাঁশ লাগবে। সেই বাঁশ কাটতে এসেছি। এখান থেকে এই ঝাড়টা পুরোটা আমি কিনে নিয়েছি। এই বাঁশগুলো কিন্তু আমাদের এখানে 60 টাকা করে দাম নিয়েছে। সেই হিসাবে বাঁশগুলো সব আমি কিনে নিলাম এখান থেকে। আমার এখন 200 পিস বাঁশ আমি এখান থেকে নেব। 200 পিস বাঁশ নেওয়া এই কারণে, আমার যে এরিয়াটা আছে, 12 কাঠার যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটা আমি ঘিরে দেবো। ঘিরে দিয়ে যাতে শিয়াল আছে, বিড়াল আছে, কুকুর আছে, অনেক কিছু আছে, সেগুলো যাতে না ঢুকতে পারে, তার জন্যে পুরোটা বাইরে দিয়ে ঘিরে দেবো। ঘিরে দেওয়ার পরে তারপরে ঘর করব। ঘরেও অনেক বাঁশ লাগবে। আর আপনারা অনেকে বলেছেন যে ওইখানে যে ঘরটা করবেন আপনার বাড়ি থেকে কতটা দূর। আজকে কিন্তু আপনাদের দেখাবো আমার বাড়ি থেকে কতটা দূর। আমার গ্রামেই, আমার গ্রামের সামনেই, বেশি দূর নয়। আবার অনেকে বলেছেন যে ওখানে লোক রাখতে হবে। এই যে আমার বন্ধু যতীন, ও ওখানে দিন রাত 24 ঘন্টা ওখানেই থাকবে। ও থাকবে, প্লাস ওর সঙ্গে আর একজনা থাকবে। দুজনাকে বলা আছে। বন্ধুরা তো, ও তো বলেই দিয়েছে আমি সবসময় ওখানে থাকবো, যেহেতু ওর বাড়িতে ছেলে বউ কেউ নাই। ছেলে ওরা চাকরি করে বোলপুরে থাকে, তার মাকে নিয়ে এই বাড়িতে থাকে। তার জন্য ও ফ্রি আছে বলে ওকে আমি ওখানে বললাম যে তুই ওখানে সারাদিন রাত থাকবি। তার জন্য একটা পয়সা ওকে দিতে হবে, পয়সা না দিলে কেউ থাকবে না। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এবার যাবো কিন্তু একটু নদীতে জল দেখতে, জলটা একটু বেড়েছে, সেখানেও একবার যাবো। এখানে কতগুলো বাস হবে টোটালি? 70-75 হয়ে যাবে। এরপরে কোন ঝাড়টা এই লাইনে ঝাড় আছে, যেটাই ভালো আছে সেটা দেখে। হ্যাঁ, দেখে দেখে যে ঝাড়টাতে সরু কম আর একটু পাকা আছে সেই ঝাড়গুলো ধরবে, ঠিক আছে? সে 200 পিস হয়ে যাক, কোনো ব্যাপার নেই, ঠিক আছে তো? কেনা ঠকি নাই তো? তোমরাই তো ঠিক করে দিলে, আমি আর কেনা কি আমি মেশিন পাই দুটো করলে বাড়ি এনে দিচ্ছি। হ্যাঁ, দুটো ভাষা একটু দিতে পারবে। সেই সেই তখন আমি পুলিশ বলি ওই কাটো। হ্যাঁ, আর বাসগুলো কাটা হয়ে গেছে না? তুমি ওদিকে থেকো না, আবার চট করে সরে যেতে পারবো। হ্যাঁ, বাঁশ কাটা খুবই রিস্ক। যেদিকে বাঁশটা নিয়ে থাকে, একদিকে রাগ থাকে বাঁশের, সেই দিকটা যদি আগে কেটে দেয় তাহলে কিন্তু ফেটে উঠে যাবে। তার জন্য বাঁশের অপর সাইডে কাটতে হয়। তারপরে ওটা কাটার পরে এই দিকে কাটলে আর বাঁশ আর ফাটে না। আর ঘর যেটা করবো সেটা মাটির থেকে 6 ফুট উপরে যে ঘর হবে, কিন্তু দোতলা মতো। বিশাল ঘরটায় হ্যাঁ, আগে ঘেরা হোক, ঘেরা হয়ে যাক। আসে খেঁচার পরে ওইদিকে হয়েছে, এদিকে মার, এদিকে মার, ওই গোড়া থেকে কাটবি, গোড়া থেকে। দিলীপ দা, হ্যাঁ বলুন। এই যে বাঁশগুলো কাটছি আমি, হ্যাঁ এইটা এখান থেকে মাপে কাটবে না, হ্যাঁ, এখানে মাপ কিন্তু নিয়ে যেতে হবে। কারণ কি, জমি একদিকে উঁচু আছে, একদিকে ডাউন আছে। এবার তুমি এক লেভেলে রাখতে গেলে কিন্তু ওইদিকে যদি 5 ফুট হাইট করো, তাহলে এ কিন্তু 7 ফুট লাগবে। ও মেজারমেন্ট করে করতে হবে। মেজারমেন্ট করে, যার জন্য ওখানে গিয়ে করবো। আর যে হাঁসের যে থাকার যে জায়গাটা করবো, ঘরটা করার পরে ওই যে আমার আলটা আছে মোটামুটি 2 ফুট হাইট, আলের থেকে আরও 1 ফুট হাইট, 3 ফুট হাইটের উপরে মাচারি করে তারপরে কিন্তু ঘর হবে। আর যে যতীন যেখানে থাকবে, যে রুমটা আমরা করবো থাকার জন্য, আমি তো দিনের দুপুরে যাবো ওখানে, সেই ঘরটা হবে কিন্তু 6 ফুট উপরে ঘর হবে, নিচে 6 ফুট এমনি থাকবে, মানে দোতলা সিস্টেম, নিচে ফাঁকা উপরে রুম। সেইভাবে করব, সেইভাবে করে ওখানে থাকা হবে। আর প্রতিটা খুঁটির গোড়াতে কার্বলিক অ্যাসিডের বোতল রাখতে হবে, মানে সাপ থাকতে পারবে, তাই না? আর যাতে শিয়াল না ঢোকে সেই জন্যে মানে নিচে পাশের বাতা 6 ইঞ্চি পর মেরে উঠতে হবে। তারপরে তো নেট দিয়ে দেবো, ঠিক আছে? হাঁসের যে ফার্মটা করব, তা আপনারা কালকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম আপনাদের সামনে,
তা আপনারা সবাই আমাকে ভালো বলেছেন যে মামা এটা ভালো হয়, দাদা এটা ভালো হয়, ভালো কাজ করেছেন। তা আপনারা এইভাবে আমার পাশে একটু থাকবেন যাতে আমি এইটা করে সফল হই। আর আপনাদের আশীর্বাদ নিয়েই আমি সব কিছু করছি। আপনারা পাশে না থাকলে কিন্তু আমার জীবনে আমি কিছুই করতে পারতাম না। আপনারা যেভাবে আমার পাশে আছেন সারা জীবন এইভাবে থাকবেন। আর আপনাদের ভালোবাসা পেয়েছি তাই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর যে হাঁসের ফার্মটা করছি সেটা মাঝে মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো, বা আমি যে ঘর করব যেভাবে করব আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সামনে প্রতিটা ভিডিওতে আমি দেব। যদি কোনো জায়গায় একটু আপনাদের কাছে ডিসপুট মনে হয় তাহলে আমাকে কিন্তু সেখানে বলবেন যে এইটা কাজটা ঠিক হয়নি, এটা এইভাবে করুন। তাহলে কী হবে, আমিও আপনাদের কাছ থেকে কিছুটা অভিজ্ঞতা পাবো। আমি যতই জানি, আমি বলতে পারি যে আমি প্রায় কাজ জানি, কিন্তু সেটা নয়। কথা হচ্ছে মানুষ সব কিছু শিখে আসে না, আর শিখতে গেলে 10-এর কাছ থেকেই শিখতে হয়। সবাই যেটা বলে সেটাই কিন্তু বড় ভাবতে হয়। নিজেকে কখনোই আমি বড় মনে করি না, আর নিজেও বড় হতেও চাই না। আমি আপনাদের সঙ্গে এইভাবে যদি সারাটা জীবন থাকতে পারি আমি এটাই চাই। চলুন এবার নদীতে যাব। আমাদের এই নদীতে জল অনেকটা বেড়েছে, আর আপনাদের সামনে এই অজয় নদীটা একটু দেখাই যে অজয় নদীটা কেমন জল বাড়লে দেখা যায়। আর আমাদের এই নদীটা খুব ভয়ঙ্কর নদী ছিল আগে। এখন তো মাটি কেটে বালি কেটে নদীটা নষ্ট হয়ে গেছে। সেই জল আর সেই বন্যা হয় না। 2000 সালে বন্যা হয়েছিল প্রচণ্ড হারে, ওই বাঁধ ভেঙে ওইদিকে চলে গেছিলো। পুরো ওই বসুটা কেরাটা পুরো ডুবে গেছিলো। শুধু 11 মাইলটা ভালো ছিল, কারণ 11 মাইল এখান থেকে প্রচুর উঁচু। আর আমাদের ইলাম বাজারটা এমন উঁচু যে ইলাম বাজারে কোনো দিনই জল ওঠে না। ইলাম বাজারে জল উঠলে আশেপাশে অনেক গ্রাম আছে, সেগুলো থাকবে না, একবারে ডুবে যাবে। এই সেই নদী, অজয় নদী। ছোটবেলায় আমরা পড়েছি, অজয় নদী এলো বান, ভেসে গেল সোনার ধান। সেই অজয় নদী এই যে দেখুন। জল অনেকটা বেড়েছে, আগে তো জলই ছিল না, অনেকটা জল বেড়ে গেছে। আর এইখানটা খুব খাল, কারণ বালি নিয়ে গেছে, মাটি নিয়ে গেছে, যে যা পেরেছে একদিক দিয়ে নিয়ে গেছে, যার জন্য খাল হয়ে গেছে। আর উপরটা দেখুন, আগে নদী কিন্তু এরকম ছিল না, ওইরকম খাদ ছিল না। আগে এরকম সমতল এরকম ছিল, সেটা এখন খাদ হয়ে গেছে পুরো। এক লাইনটা পুরো খাদ। কারণ কি, অজয় নদীর বালির খুব দাম, আর সব থেকে ভালো বালি অজয় নদীর। কলকাতায় দেখবেন অজয় নদীর বালির দাম বেশি সব থেকে। তা চলুন, এই যে হচ্ছে আমাদের অজয় নদী। তা চলুন এবার ওইখানে যাই। দিলীপদা, যতদিন না ঠিক আনতে গেছে, আর এই কটা আছে নাকি? তাহলে আমি একটু দেখে আসি ওইদিকে কোন ঝাড়টা ভালো আছে। এই একটা ঝাড় আছে, ঝাড়টা কিন্তু একটু কাঁচা বাচ্চার মধ্যে বেশি। দেখি আগে যাই আরো। এই ঝাড়টা ভালো নেই। হ্যাঁ, এই ঝাড়ের বাঁশগুলো একটু লম্বা লম্বা বাঁশ আছে, আর কাঁচাটা কিন্তু বেশি ভিতরে। আর তো সেরকম বাঁশ নেই, ওই ঝাড়টা তো সরু সরু বাঁশ। কাটলে আমাকে এই ঝাড়টাই কাটতে হবে। এই ঝাড়টা মোটামুটি খারাপ নেই, কিন্তু কাঁচা ভিতরে কিছু আছে, আর এগুলো তো চলবেই না। এখন কাটতে গেলে ওই ঝাড়টা কাটতে হবে। ওই ঝাড়টা কাটার পরে তাহলে এখান থেকে হয়তো কিছু তো দেবে না। যে ঝাড় ধরবো বলেছে সেই ঝাড়টা পুরোটাই আমাকে কেটে নিতে হবে, যার বাঁশ সে বলে দিয়েছে। তার জন্য যেটাকে ধরবো সেটাকে পুরো বাঁশ নিতে হবে, সেজন্য ওইটাকে নেব। তারপরে দেখি কতগুলো বাঁশ হয়। ম্যাক্সিমাম তো আমার প্রায় 200 বাঁশের কাছাকাছি লাগবে, কারণ পুরো ঘিরতে হবে, এবার সাইডে বাঁশ মারতে হবে। সেই জন্য 200 বাঁশ ছাড়া হবে না মনে হচ্ছে যা। কেননা হাঁসের যে ফার্মটার নিচেও মাচা করতে হবে। সেখানে মাচা করার পরে ওই প্লাস্টিকের নেট পাওয়া যায়, সরু সরু ছোটো ছোটো ফুটোওয়ালা, সেইগুলো উপর দিয়ে লাগাতে হবে যাতে হাঁসের পা গলে না যায়, সেরকমভাবেই করতে হবে। এবার এই জাতটাই নিয়ে নেব।
ধার দেখে এলাম, ঠিক আছে? 4 নম্বর ধার, তারপরে যে 5 নম্বরটা ওইটা কাটবে, ঠিক আছে? ওইটাই একটু লম্বা বাঁশ আছে, আর এগুলো একটু সরু আছে, ছোট আছে। ঠিক আছে? জল কোথায় হবে? উপরে 5 জনের 5টা। ঠিক আছে, দিয়ে দাও। না, দিলীপ দা, তাহলে আমি চললাম। তোমরা কেটে সব রেডি করো, আমি একটু পরে আসছি, হ্যাঁ? আর চলুন, আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আপনার জায়গাটা কত দূরে, আর অত দূরে কেন করছেন। তো আমার বাড়ি থেকে কতটা দূর আপনাদেরকে আজকে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার গ্রামের এরিয়ার মধ্যেই আছে, বেশি দূরে নয়। চলুন জায়গাটা আপনাদেরকে যেতে যেতে দেখাবো কতটা দূর। নদী থেকে আসার পথে মাছ নিয়ে এলাম, আর শাপলা আর লাল শাক, আর সঙ্গে যে দাদা কাজ করছে পুকুর পাড়ে ওই দাদার টিফিন নিয়ে এসেছি। তাই না? লাল শাকের ইয়ে হ্যাঁ, এই যে মাছ, কি মাছ আনছো? এটা সেই পেট মোটা কি বলে, সাইফুন। সাইফুন মাছ নিয়ে এসেছি। এটা তো পিয়া আসবে বলছিল। কখন? এই যে দুপুরে আসবে। দুপুরে? বেশ। এখান থেকে তোমার জন্য রাখো, আর ওনার জন্য দাও। নাও। তুমি খেয়েছো? হ্যাঁ। দাদা চলে আসো, টিফিনটা করে নাও। আমি দাদাকে বলেছিলাম ওই যে আমার ঘেরা আছে, ঘেরার উপরে অনেক লতা পাতা গাছ এসেছিলো, দেখুন ওই সাইডে দেখা যাচ্ছে। আমি বললাম এই সাইডটা পরিষ্কার করে দাও, যাতে এখান থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি পরোটার ঘুগনি এনেছিলাম, তা বাড়ি থেকে বললো যে দাদার ওটা যদি না হয় আরও মুড়ি নিয়ে যাও, ওই জন্য মুড়ি দিল সঙ্গে করে। ঠিক আছে, তুমি খাও, আমি থেকে দেখে আসি একবার। শাকের বীজগুলো মিলিয়ে দিয়েছে, শুকাচ্ছে ভালো করেছে। এই যে কুপানো হয়ে গেছে, আরও ওই দিকে কুপাতে হবে। মোহনদা, এই সাইডে কুপাতে হবে, জল রয়েছে তো, বেশ একটু শুকাক। ঠিক আছে, কি দেবেন? আচ্ছা বেশ। বেশ বেশ, এরকম পরিষ্কার করে যাও। হ্যাঁ, চলুন এবার আপনাদেরকে আমার জমি দেখাতে যাব, কতটা দূর আমার বাড়ির থেকে। আমি বাড়ি চলে এসেছি, এই আমার গেট। এখান থেকে দেখুন এই যে পুকুরের পার, ওখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা জায়গা, আপনারা নিজেরাই অনুমান করতে পারবেন। আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়েছি যে পুকুরের পার, এবার এখান থেকে ওই পুকুরের পাড়ে গিয়ে আবার দেখাবো। এই যে পুকুর, পুকুরের পার পর্যন্ত দেখিয়েছিলাম, এই পাশে এই রাস্তায় ওই সামনের পর্যন্ত। আর আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি 10টা 5-এ, এখন 1 মিনিট হলো আসতে। এই যে মোড় পর্যন্ত চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো ওই যে বাড়িটা, বাথরুম আছে, ওই বাথরুমে গিয়ে আবার ওইদিকে রাস্তাটা দেখাবো। এটা কিন্তু আমাদের পাড়া চলছে, আমাদেরই পাড়া, আমাদের নীলডাঙ্গা। নীলডাঙ্গার বাইরে নয়, নীলডাঙ্গার আয়ত্তের মধ্যেই আমার জায়গা। এই যে বাথরুমের কাছে চলে এসেছি, এখান থেকে ওই বাড়ি পর্যন্ত যাবো। এই যে বাড়িটা, এখান থেকে ব্যাক করে রাস্তাটা গেল, ওই যে আমরা ওই যে বাড়িটা, ওই বাড়িটা পর্যন্ত যাবো। এই যে সেই সোনাঝুরি জঙ্গল, আর এই দিক দিয়ে যাবো আমি। ওই যে আমার রাস্তা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জঙ্গল। তাহলে কতটা রাস্তা আপনারা বুঝতে পারছেন। আর টাইমটাও দেখে তো কয় মিনিট লাগলো আমার ওখানে যেতে। এখান থেকে এই যে বাড়িটা দেখছেন, এখান থেকে কিন্তু মাঠ শুরু হয়ে গেল। আর এগুলো প্লট বিক্রি হয়ে গেছে ওই সাইডে, ওই যে একটা ক্ষতি পোতা আছে, সব প্লট করে বিক্রি হয়ে গেছে। আর রাত্রে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব জমিতে জল দাঁড়িয়ে গেছে। আর হচ্ছে এই যে গাছ, ওই যে বড় গাছটার এই পাশে যে ছোটো গাছটা, ওইটাই আমার জমি। আসুন, এখন থেকেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে,
আর সেই জন্য কিন্তু শামকুলো চলে এসছে মাঠে। উড়ে গেল। পুরো জল জমে গেছে, জল জমে যাওয়া মানে এখন ধান চাষ শুরু হয়ে যাবে এখানে। এই যে আমার জমিতে চলে এসছে, এই হচ্ছে জমি। এখান থেকে মাটি কেটে এখানে মাটি দিয়েছিলাম, কারণ এখানে হচ্ছে ঘর করবো। তা অনেকে বলেছিলেন যে ওখানে জল জমে গেলে হাঁস কী করে থাকবে, কিন্তু দেখুন আমার এই আলটা আছে, এই আলটা কিন্তু ডোবে না কোনো দিনই। এই জল সব নেমে যায় কিন্তু আল ডোবে না। আমি চিন্তাধারা নিয়েছি, আমি এইখান থেকে লাস্ট থেকে ওই যে আমার যে লাস্ট আছে ওই পর্যন্ত নিয়ে ঘর করব। আর এই যে আলটা আছে, আলটার থেকে 1 ফুট হাইট করে আমি ঘরটা উঁচু করবো, এইখানে মাচা করব। পুরোটাই মাচা হবে হাঁস থাকার জন্য। মাচার পরে মাচার থেকে 16 পিন করে আর নেট দিয়ে দেবো, 16 পিন করে হাঁসগুলো নেমে আবার ওইখানে চলে যাবে। তাই এটা আপনাদের কাছে যতটা দেখালাম, আপনারা অনেকে কমেন্টে বলেছিলেন আমাকে সব কিছু জানার জন্যে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তা কেমন লেগেছে ভিডিওটা আজকে অবশ্যই আপনারা জানাবেন। আর সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এবার আপনাদেরকে মোবাইলটা দেখিয়েছিলাম যে কটা বাজে, দেখুন এখন বাজে 10টা 13। এই দেখুন এই 14 হয়ে গেল। তার মানে বাড়ি থেকে 5-এ বেরিয়েছি, 9 আর 5 14, 13 ছিল 8 মিনিট। তা আপনাদের সঙ্গে কথা বলেছি রাস্তায়, ওই একজনের সাথে দাঁড়িয়ে একটু কথাও বলেছিলাম। আমার এখানে আসতে আমি জানি আমার 5 থেকে 6 মিনিট টাইম লাগে আমার বাড়ি থেকে। এই যে আমাদের পাড়া, এই হচ্ছে আমাদের পাড়া, এই পাড়ার পিছনে আমাদের ঘর, ওই পুকুরটার পিছনে এই পাড়াটা সামান্য দিয়েই পুকুর, পুকুরের ওপারে আমাদের বাড়ি। তো এতটা জায়গা এইখানে কিন্তু আপনারা বলেছেন সিকিউরিটি রাখতে হবে। এখানে সব সময় 2টো লোক থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1জন থাকবে, আর সন্ধ্যার থেকে রাত সারা রাত 2জন লোক থাকবে, মানে দেখার জন্যে। আর শিয়ালের কথা বলছেন, কিছু তো খাবে। আর সাপের কথা বলছেন, সাপের জন্য আমি কার্বলিক অ্যাসিড সব জায়গায় বোতলের মুখ ফুটো করে আমি রেখে দেবো, যে কার্বলিক অ্যাসিডের যে গন্ধটা তার জন্য সাপ কিন্তু আসে না, সেটা আমি রাখবো। আর শিয়ালের কথার জন্য এই যে আল আছে, আলের থেকে আমি এতটা হাইট করে পুরোটা ঘিরে দেবো, বাতা মারবো, যে দোফালা বাতা এতটা গ্যাপে গ্যাপে মেরে দেবো, যাতে ওর মধ্যে বিড়ালও না ঢুকতে পারে। তারপর তো নেট থাকবেই ভিতর দিয়ে। তা চলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণে টাটা।